আসসালামু আলাইকুম। আমাদের আজকের মূলদ ও অমূলদ সংখ্যার ক্লাসে সবাইকে স্বাগতম। প্রথমে সবাই একটু কমেন্ট করে জানান আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা এবং বোর্ডের লেখা স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা। যদি আমার কথা স্পষ্ট শুনে থাকেন এবং বোর্ডের লেখা যদি স্পষ্ট দেখে থাকেন তাহলে আমরা সবাই একটু কমেন্ট করে দিই অল ক্লিয়ার। যদি আমার কথা স্পষ্ট শুনে থাকেন এবং বোর্ডের লেখা যদি স্পষ্ট দেখে থাকেন তাহলে আমরা সবাই একটু কমেন্ট করে দেই অল ক্লিয়ার। কথা স্পষ্ট শুনে থাকলে এবং বোর্ডের লেখা যদি আমরা স্পষ্ট দেখে থাকি তাহলে আমরা সবাই একটু কমেন্ট করে দেই অল ক্লিয়ার। আমি ভাই এখন ইনশাল্লাহ ক্লাসটা শুরু করব। আজকে আমাদের ক্লাসটা খুবই বেসিক একটা ক্লাস, কারণ আপনারা অনেকেই মূলদ সংখ্যা আর অমূলদ সংখ্যা বিষয়টা খুব ভালো বোঝেন না এবং পরীক্ষা এখান থেকে কোশ্চেন আসলে একটু যদি বেসিক কেন্দ্রিক কোশ্চেন দেয় তাহলে অনেকে কোশ্চেনটা পারেন না। আমাদের ক্লাসটা খুব বেশি একটা সময় লাগবে না, যদি একটু মনোযোগ সহকারে ক্লাসটা করেন ইনশাল্লাহ আজকের ক্লাসের পর আপনার মূলদ আর অমূলদ সংখ্যা নিয়ে কোনো সমস্যা হবে না। এই মূলদ এবং অমূলদ সংখ্যা থেকে কিন্তু আপনার বিসিএস প্রিলিতে কোশ্চেন আসে, প্রাইমারিতে কোশ্চেন আসে, নিবন্ধতে কোশ্চেন আসে, নিবন্ধনে নন ক্যাডারে কোশ্চেন আসে, 11 থেকে 20 গ্রেডের পরীক্ষাগুলোতে কোশ্চেন আসে। তার মানে সব ধরনের পরীক্ষাতে কিন্তু এখান থেকে কোশ্চেন আসে। আমার খুব বেশি হলে 30-40 মিনিট লাগবে। পুরো ক্লাসটা সবাই করবেন যারা লাইভে আছেন ইনশাল্লাহ। আমি দায়িত্ব নিয়ে বলতেছি এই ক্লাসটা করার পর আপনি মূলদ আর অমূলদ সংখ্যা নিয়ে ইনশাল্লাহ কোনো সমস্যায় পড়বেন না। আচ্ছা, যেহেতু সবাই অল ক্লিয়ার লিখছেন তাহলে আমি পড়ানো শুরু করতেছি। সবাই খুব মনোযোগ সহকারে আমার কথাগুলো শুধু বোঝার চেষ্টা করেন, তারপর দেখেন বিষয়গুলো কত সহজ। আচ্ছা, সবার কাছে আমার প্রথমে একটা অনুরোধ থাকবে, প্রত্যেকে আমরা নিজ নিজ আইডি থেকে ক্লাসটা একটু শেয়ার করে দেব এবং আমাদের যারা পরিচিত ফ্রেন্ড আছে তাদেরকে আমরা একটু মেনশন করব যাতে আমরা সবাইকে নিয়ে ক্লাসটা করতে পারি। আচ্ছা, এখন প্রথমে আসেন আমাদের ক্লাসে আমরা কি পড়াবো। আজকে বলছি আমরা পড়াবো মূলদ এবং অমূলদ সংখ্যা। কি সংখ্যা? মূলদ সংখ্যা, আরেকটা হচ্ছে কি সংখ্যা? অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা। আচ্ছা ভাইয়া, আমরা একটু মজা করে ক্লাসটা করার চেষ্টা করি। আমরা বাংলাদেশে যখন ফুটবল খেলা দেখি বিশ্বকাপে, কেউ আর্জেন্টিনা করে, কেউ ব্রাজিল করে। রাজনীতিতে এসে আমরা দেখি কি, কেউ আওয়ামী লীগ করে, কেউ বিএনপি করে। তাহলে আমার মূলদ সংখ্যা আর অমূলদ সংখ্যা এই দুইটা সংখ্যার ভিতর আমার তো দুইজনের চিনার দরকার নাই। আমি যদি শুধু মূলদ সংখ্যারে চিনি বা আমি কে আওয়ামী লীগ করে এইটা যদি জানি, অথবা কে আর্জেন্টিনা করে এইটা আমি যদি জানি, তাহলে যে আর্জেন্টিনা করে না সেই কি ব্রাজিল, যে আওয়ামী লীগ করে না সেই কি বিএনপি, যে মূলদ সংখ্যা না সেই কি অমূলদ সংখ্যা। তার মানে আপনার যখন দুইটা শ্রেণীতে ভাগ থাকবে যে এটা কি মূলদ সংখ্যা না অমূলদ সংখ্যা, যেমন বিজ্ঞানে এসে কি এটা কি ব্যাকটেরিয়া না ভাইরাসজনিত রোগ, যে কোনো একটা শিখবেন। তার মানে আমি যদি মূলদ সংখ্যা কারা এইটা যদি চিনতে পারি তাইলে যে মূলদ সংখ্যা না সেই কি সংখ্যা? অমূলদ সংখ্যা। তার মানে আমি আলাদাভাবে অমূলদ সংখ্যার কোনো কিছু শিখবো না, আমি শুধু শিখবো কি মূলদ সংখ্যা কারা। তাহলে মূলদ সংখ্যা যারা এটা যদি আমি শিখি তাহলে যে মূলদ সংখ্যা না সেই কি সংখ্যা? অমূলদ। তাহলে আমাদের প্রথমে কি মূলদ এবং অমূলদ সংখ্যার ভিতর আমাদের অমূলদ জানাই লাগবে না, আমরা জানবো কি শুধু মূলদ। আচ্ছা, তাহলে মূলদ যদি জানতে চাই তাহলে মূলদের তো কিছু বৈশিষ্ট্য আছে। মূলদ সংখ্যার 1 নম্বর বৈশিষ্ট্যটা হচ্ছে নাম্বার 1, যে কোনো পূর্ণ সংখ্যা সর্বদা মূলদ সংখ্যা। আচ্ছা, আমরা 1 নম্বর বৈশিষ্ট্যতে শিখলাম কি যে কোনো পূর্ণ সংখ্যা হচ্ছে আমার সর্বদা মূলদ সংখ্যা। আচ্ছা ভাই, পূর্ণ সংখ্যা কারা? আচ্ছা, মনে করেন -7, -3, 0, 1, 7, 9, 6200, 730 এগুলো হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা। পূর্ণ মানে কি পুরা, কোনো ভাগযোগ কিছু নাই। এই 7 কি পুরা না? 9 কি পুরা না? 6062,730 এটা কি পুরো না? মানে পূর্ণ মানে কি পুরোটা। তার মানে এর সাথে কোনো ভাগযোগ কিছু নাই, মানে কোনো পয়েন্ট নাই, কিছু নাই, একদম ফুল পুরোটা যদি হয় সেটাকে আমি বলবো কি পূর্ণ সংখ্যা। এই পূর্ণ সংখ্যা দুই রকম হইতে পারে, ধনাত্মক হইতে পারে, ঋণাত্মক হইতে পারে। তার মানে আমার সংখ্যাগুলো কি 7 হইতে পারে, 9 হইতে পারে, 11 হইতে পারে, 15 হইতে পারে, 10 লক্ষ হইতে পারে, 15 লক্ষ হইতে পারে, আবার -7 হইতে পারে, -9 হইতে পারে, -11 হইতে পারে, -15 হইতে পারে, আবার 0 হইতে পারে। তাহলে পৃথিবীতে যতগুলো পূর্ণ সংখ্যা আছে এই সবগুলো পূর্ণ সংখ্যা কি সংখ্যা? মূলদ সংখ্যা। তাহলে আমরা 1 নম্বর বৈশিষ্ট্যতে শিখলাম কি আমার পৃথিবীতে যত ধরনের পূর্ণ সংখ্যা আছে সবগুলো পূর্ণ সংখ্যা কি
মূলদ সংখ্যা। পূর্ণ মানে কি? পুরা, কোনো ভাগাভাগি নেই। আপনার একটা ডিম পুরা দিছে, আপনার 5টা ডিম দিছে, আপনার 10টা ডিম দিছে, আপনার 20টা ডিম দিছে, মানে পুরোটা। এই পুরোটা কি পজিটিভও হইতে পারে, এই পুরোটা নেগেটিভ হইতে পারে। তাহলে আমরা পূর্ণ সংখ্যা কারে বলে এটাকে আমরা সবাই বুঝছি। পূর্ণ সংখ্যা কারে বলে এটাকে আমরা বুঝছি। তাহলে আমরা 1 নম্বর নোটে শিখলাম কি, যে কোনো পূর্ণ সংখ্যা সর্বদা মূলদ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যা কারা কারা হইতে পারে এটাও কি আমরা বুঝছি। যদি আমরা এতটুকু বুঝে থাকি তাহলে সবাই একটু কমেন্ট করে দেই কেস 1 ডান, কেস 1 ডান। তাহলে আমরা একটা বৈশিষ্ট্য শিখলাম যে যে কোনো পূর্ণ সংখ্যা হচ্ছে আমার সর্বদা মূলদ সংখ্যা। একটু আমরা সবাই কমেন্ট করি, আমরা কি কেস 1টা বুঝছি নাকি? একটু সবাই কমেন্ট করে দেই। সবাই একটু আমরা কমেন্ট করে দিই, তাহলে বুঝতে পারবো আমরা আসলে বুঝতে পারছি কি পারি নাই। সবাই আমরা একটু কমেন্ট করে দিই তো ভাইয়া, আমরা কি বুঝতে পারছি কি পারি নাই। সবাই একটু কমেন্ট করি, সবাই একটু কমেন্ট করি। আর যাদের স্ক্রিনশট নেওয়ার দরকার একটু স্ক্রিনশট নিয়ে নেন, যাদের স্ক্রিনশট নেওয়ার দরকার একটু স্ক্রিনশট আমরা নিয়ে নেই। এবার আমি কেস 2 পড়াবো। ভাই আমি আসতেছি, আস্তে আস্তে যে প্রশ্ন করছেন একটু আমাকে সময় দেন, আমি পুরো বৈশিষ্ট্যগুলো আগে একটু পড়াই নেই। আচ্ছা তাহলে আমরা ভাইয়া সবাই 1 নম্বর কেসটা বুঝে গেছি। আচ্ছা 1 নম্বর কেসটা যদি বুঝে থাকি এইটার সবাই একটা স্ক্রিনশট নেন। এবার আসেন কেস 2। আচ্ছা আমরা 1 নম্বরে শিখলাম কি, যে কোনো পূর্ণ সংখ্যা হচ্ছে আমার মূলদ সংখ্যা। এবার আসেন আমরা শিখবো 2 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট কি? আচ্ছা সবাই একটু মনোযোগ সহকারে দেখেন ভাই, আমি 2 নম্বর পয়েন্টটাতে কি বলছি। আমি 2 নম্বর পয়েন্টটাতে বলছি কি, দশমিক সংখ্যার পর নির্দিষ্ট সংখ্যক অঙ্ক থাকলে তা মূলদ সংখ্যা। দশমিক সংখ্যার পর নির্দিষ্ট সংখ্যক অঙ্ক থাকলে তা মূলদ সংখ্যা। মানে কি সবাই একটু বিষয়টা আমরা বোঝার চেষ্টা করি। আচ্ছা মনে করেন আপনারা আমি লিখলাম 2.657, এই একটা এক্সাম্পল লিখলাম। আরেকটা এক্সাম্পল লিখলাম 0.67309275, আরেকটা পয়েন্ট লিখলাম 0.010010001। আচ্ছা সবাই একটু মনোযোগ সহকারে 2 নম্বর পয়েন্ট আমরা বোঝার চেষ্টা করি। আমরা 2 নম্বর পয়েন্টে বলছি কি, দশমিকের পর যদি নির্দিষ্ট সংখ্যক অঙ্ক থাকে। আচ্ছা দশমিকের পর নির্দিষ্ট সংখ্যক অঙ্ক থাকা মানে কি সবাই একটু বিষয়টা বুঝি। দেখেন 1 নম্বর এক্সাম্পলটা 2.657, এই জায়গায় দশমিকের পর কয়টা অঙ্ক আছে আপনি গুনতে পারতেছেন না? 1টা 2টা 3টা। 2 নম্বর এক্সাম্পল, এই জায়গায় কি দশমিকের পর কয়টা অঙ্ক আছে আপনি কি গুনতে পারতেছেন না? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। এই জায়গায় দশমিকের পর কয়টা অঙ্ক আছে তাও তো আপনি গুনতে পারতেছেন। তার মানে যদি প্রশ্নটা এমন দেয় দশমিকের পর আমার অঙ্ক সংখ্যা কয়টা আছে এটা আমি যদি গুনতে পারি, মানে নির্দিষ্ট থাকে, তখন এগুলো হচ্ছে কি সংখ্যা? মূলদ সংখ্যা। আমি কি ভাই বুঝাইতে পারছি? আমরা 2 নম্বর পয়েন্টে শিখছি কি, দশমিকের পর যদি নির্দিষ্ট সংখ্যক অঙ্ক থাকে তাহলে আমরা তারে কি বলবো? মূলদ সংখ্যা বলবো। তাহলে 1 নম্বর এক্সাম্পলে আমার দশমিকের পর কয়টা অঙ্ক আছে এটা তো আমি গুনতে পারতেছি। 2 নম্বর এক্সাম্পলে আমার দশমিকের পর কয়টা অঙ্ক আছে এটাও আমি গুনতে পারতেছি। 3 নম্বর এক্সাম্পলে আমার দশমিকের পর কয়টা অঙ্ক আছে এটাও আমি গুনতে পারতেছি। তাহলে দশমিকের পর আমার যদি নির্দিষ্ট সংখ্যক অঙ্ক থাকে তাহলে আমি তার কি সংখ্যা বলবো? মূলদ সংখ্যা। এখন এই জায়গায় কতগুলো অঙ্ক আছে এটাতে আমার কোনো সমস্যা নাই। কোটিখানেক থাকুক, কোটির উপরে থাকুক, তাইলে আমার কোনো সমস্যা নাই। শুধু আমাকে খেয়াল রাখতে হবে কি, দশমিকের পর আমার নির্দিষ্ট সংখ্যক অঙ্ক আছে কিনা। যদি দশমিকের পর আমার নির্দিষ্ট সংখ্যক অঙ্ক থাকে তাইলে সে কি হবে? মূলদ সংখ্যা হবে। আচ্ছা এখন যদি কোশ্চেনটা কোনো কারণে এরকম দিত,
এইটা কিন্তু মূলদ হইতো না, এটা কিন্তু মূলদ না, মূলদ না। প্রশ্ন হচ্ছে কেন? দেখেন এই জায়গায় কি দশমিকের পর নির্দিষ্ট সংখ্যক অঙ্ক আছে? এই জায়গায় তো দশমিকের পর নির্দিষ্ট সংখ্যক অঙ্ক নাই। 1.60278 তারপর কিন্তু চলতেছে। তার মানে দশমিকের পর যদি আমার নির্দিষ্ট সংখ্যক অঙ্ক না থাকে তাইলে কিন্তু সে হয়ে যাবে অমূলদ সংখ্যা, তাইলে কিন্তু সে হয়ে যাবে কি সংখ্যা? অমূলদ সংখ্যা। তাহলে আমরা 2 নম্বর পয়েন্টটা শিখলাম কি, আমার যদি দশমিকের পর নির্দিষ্ট সংখ্যক অঙ্ক থাকে তাইলে সে হয় মূলদ, আর যদি দশমিকের পর নির্দিষ্ট সংখ্যক অঙ্ক না থাকে তাইলে সে হয় অমূলদ। তাহলে কি আমরা সবাই কেস 2 বুঝছি? যদি কেস 2 বুঝে থাকি তাহলে লেখেন তো কেস 2 ডান। সবাই যদি কেস 2 বুঝে থাকেন একটু কমেন্ট করেন তো কেস 2 ডান। সবাই আমরা একটু কমেন্ট করি কেস 2 কি ডান হয়েছে নাকি? সবাই আমরা একটু কমেন্ট করি কেস 2 কি ডান হয়েছে নাকি? একটু সবাই কমেন্ট করি কেস 2 কি ডান হয়েছে নাকি? আর যাদের স্ক্রিনশট নেওয়ার দরকার তারা একটু স্ক্রিনশট নিয়ে নেন। যাদের স্ক্রিনশট নেওয়ার দরকার তারা একটু স্ক্রিনশট নিয়ে নেন। আচ্ছা আমরা তাহলে ভাই কেস 2 বুঝলাম, এই তো। আচ্ছা এবার আসেন কেস 3। এবার আসেন কেস 3। আচ্ছা কেস 3-তে আসা হবে যে কোনো আবৃত দশমিক সংখ্যা। আচ্ছা কেস 3-এর গল্পটা কি, যে কোনো আবৃত দশমিক সংখ্যা সর্বদা মূলদ সংখ্যা। এখন অনেকেই জিজ্ঞাসা করতে পারেন ভাইয়া আবৃত দশমিক সংখ্যা জিনিসটা কি? আচ্ছা এই আবৃত দশমিক সংখ্যা এই নামটা অনেকে আমরা নাও জানতে পারি, কিন্তু আমরা কিন্তু এই নামটা সবাই জানি, পৌনঃপুনিক সংখ্যা। পৌনঃপুনিক সংখ্যা এই নামটা আমরা সবাই জানি না? যে কোনো আবৃত দশমিক সংখ্যা, আবৃত দশমিক সংখ্যা অনেকে নামটা নাও জানতে পারেন, তারা এই নামটা তো সবাই জানেন, পৌনঃপুনিক সংখ্যা। যে কোনো পৌনঃপুনিক সংখ্যা হচ্ছে আমার সর্বদা মূলদ সংখ্যা। মানে কি, মনে করেন আপনাকে একটা কোশ্চেন দিল 1.575 এইরকম পৌনঃপুনিক দিয়ে দিল, এক্সাম্পল 1, অথবা কোশ্চেন দিল 2.23 পৌনঃপুনিক, অথবা কোশ্চেন দিল 7.5 পৌনঃপুনিক। আচ্ছা আমরা আবৃত দশমিক সংখ্যা নামটা যদি মনে নাও থাকে আমরা কিন্তু সবাই পৌনঃপুনিক সংখ্যাটা চিনি। তার মানে যে কোনো আবৃত দশমিক সংখ্যা অথবা যে কোনো পৌনঃপুনিক সংখ্যা সর্বদা হবে আমার কি সংখ্যা? মূলদ সংখ্যা। এই যে দেখেন এখানে কি পৌনঃপুনিক দেয়া আছে না? এখানে কি পৌনঃপুনিক আছে না? একটা আছে না দুইটা আছে সেটা দেখার কোনো দরকার নাই। যদি পৌনঃপুনিক মানে এই ডটটা যদি থাকে তাহলে সেটাই হবে আমাদের কি সংখ্যা? মূলদ সংখ্যা। তাহলে আমরা 3 নম্বর পয়েন্টে এসে কি শিখলাম? যে কোনো আবৃত দশমিক সংখ্যা, যে কোনো আবৃত দশমিক সংখ্যা অথবা আবৃত দশমিক সংখ্যার আরেকটা নাম কি? পৌনঃপুনিক সংখ্যা। যে কোনো আবৃত দশমিক সংখ্যা অথবা পৌনঃপুনিক সংখ্যা সর্বদা হচ্ছে আমার মূলদ সংখ্যা। আমি একটু প্রয়োজনে কালার করে দিচ্ছি, এইরকম দিতে পারে, এইরকম দিতে পারে, আবার এরকমও দিতে পারে। যেরকমই দেখ না কেন যদি একটা পৌনঃপুনিক থাকে তাহলে আমি তারা কি বলবো? যে কোনো আবৃত দশমিক সংখ্যা বা পৌনঃপুনিক সংখ্যা হচ্ছে সর্বদা মূলদ সংখ্যা। যদি সবাই এইটাও বুঝে থাকেন একটু লেখেন কেস 3 ডান। সবাই যদি আমরা এইটাও বুঝে থাকি একটু কমেন্ট করে দেই কেস 3 ডান। সবাই যদি আমরা এইটাও বুঝে থাকি তাহলে একটু লিখে দেই। আসতেছি, অন্যান্য জায়গায় আসতেছি ভাইয়া। মূলদ অমূলদ সংখ্যা যে লিখছেন ভাইয়া আরও কিছু দেখা, আমি আসতেছি ভাইয়া। আমি এখন কেস 4-এ আস্তে আস্তে তো কঠিনে যাব, ধাপ বাই ধাপ আমাদের আগাতে হবে। আপনাকে আমি যদি প্রথমেই এ না পড়ে ডি পড়াই তাহলে আপনি কি বুঝবেন? এ পড়াতে হবে, এরপর বি পড়াতে হবে, বির পর সি পড়াতে হবে, সির পর ডি পড়াতে হবে, এভাবে আগাতে হবে। আমি যদি এ না পড়ে সরাসরি ডিতে যাই তাহলে অনেকেই এবিসি না জানে তো ডি পারবেন না। আসেন আমি তো এখন রুটে যাই না, আমি একটু পর রুটে যাব। তাহলে ভাই আমরা এখন পর্যন্ত 3টা পয়েন্ট শিখলাম। কি কি পয়েন্ট শিখলাম? 1 নম্বর পয়েন্ট শিখলাম যে কোনো পূর্ণ সংখ্যা হচ্ছে মূলদ সংখ্যা। 2 নম্বর পয়েন্ট শিখলাম দশমিক সংখ্যা যা আছে এটার পর যদি নির্দিষ্ট সংখ্যক অঙ্ক থাকে সেটাও মূলদ সংখ্যা।
3 নম্বর শিখলাম যে কোনো পৌনঃপুনিক সংখ্যা হচ্ছে মূলদ সংখ্যা। তাহলে আমরা এই পর্যন্ত শিখছি, এগুলো হচ্ছে বেসিক আলোচনা, মানে সোজা আলোচনা। এইবার আসেন যদি গল্প একটু কঠিন হয়। কঠিন মানে কি, এরকম রুট আকারে যদি প্রশ্ন দেয়, √4, ঘনমূল √8, পঞ্চমূল √32, এগুলা দিয়ে যদি আপনারা জিজ্ঞাসা করে এটা কি মূলদ সংখ্যা নাকি অমূলদ সংখ্যা, তাইলে করবেন কি? সবাই খুব মনোযোগ সহকারে আমার কথাটা শোনেন। এতক্ষণ আমরা বেসিক শিখছি, এখন শিখবো আমরা অ্যাডভান্স লেভেলের আলোচনা। কথা কি বুঝছেন? এতক্ষণ পর্যন্ত আমরা মূলদ সংখ্যার বেসিক অংশটা শিখছি, এখন আমরা অ্যাডভান্সে যাব। খুব মনোযোগ সহকারে দেখেন ভাইয়া। আচ্ছা, আমি n রুট, এইটা মানে হচ্ছে আপনার এটা যদি বর্গমূল হয় তাহলে 2, ঘনমূল হলে 3, চতুর্মূল হলে এটা হবে 4, পঞ্চমূল হলে হবে 5। তার মানে আপনাকে ঘনমূল দিতে পারে, বর্গমূল দিতে পারে, চতুর্মূল দিতে পারে, যে কোনো কিছু দিতে পারে। কি দিবে সেটা আমার দেখার কোনো দরকার নাই। আমার এই রুটের বাইরে কি কি থাকতে পারে, 2 থাকতে পারে, 3 থাকতে পারে, 4 থাকতে পারে, 5 থাকতে পারে, 6 থাকতে পারে, যা খুশি তাই থাকুক। এইবার এই রুটের ভিতর আপনারা যে কোনো একটা ধনাত্মক সংখ্যা দিবে, যে কোনো একটা ধনাত্মক সংখ্যা দিবে। দেওয়ার পর সবাই একটু মামলাটা বুঝি, আমি এক্সাম্পলের সময় আরো ক্লিয়ার করে দেবো। আপনারা রুট, এটার বাইরে কি n এর মান 2, 3, 4, 5, 6 যে কোনো কিছু হতে পারে। আচ্ছা, এবার রুটের ভিতরে একটা ধনাত্মক সংখ্যা দিবে, যেমন আপনার বলছে কি √4। আমরা জানি কি √4 সমান সমান কত, 2। √4 সমান সমান কত, 2। আচ্ছা, এইবার আমরা শিখলাম কি, আমরা যে এরকম একটা স্ট্রাকচার দিল, বাইরে দিল n, রুট দিয়ে ভিতরে দিল ধনাত্মক সংখ্যা, এইটা সমান সমান আপনার দুই ধরনের সংখ্যা বাড়িতে পারে, পূর্ণ সংখ্যা বাড়িতে পারে, আবার অন্য কিছুও বাড়িতে পারে। যদি আপনাকে এরকম একটা স্ট্রাকচার দেয়, n রুট ভিতরে একটা ধনাত্মক সংখ্যা থাকবে, এইটা যদি সমান সমান আমার পূর্ণ সংখ্যা বাইর হয়, পূর্ণ সংখ্যা বাইর হয়, তাইলে এটা হবে আমাদের মূলদ সংখ্যা। তাইলে এটা আমাদের হবে কি মূলদ সংখ্যা। তাহলে আমরা কি শিখলাম, আমার n হচ্ছে বাইরে রুট, ভিতরে যদি আমরা একটা ধনাত্মক সংখ্যা দেই, একটা পজিটিভ সংখ্যা দেই, এইটা সমান সমান যদি আমার পূর্ণ সংখ্যা বাড়িতে পারে, অন্য কিছুও বাড়িতে পারে। আমার যদি শুধুমাত্র পূর্ণ সংখ্যা বাইর হয় তাইলেই হবে আমাদের মূলদ সংখ্যা। আমার যদি শুধুমাত্র পূর্ণ সংখ্যা বাইর হয় তাইলেই হবে আমার মূলদ সংখ্যা। মানেটা কি দেখেন, √4, √4 মানে কি 2, √4 মানে কি 2, 2 কি সংখ্যা, পূর্ণ সংখ্যা, 2 কি সংখ্যা, পূর্ণ সংখ্যা। আচ্ছা, এখন আমি যদি √2 না দিই, 4 না দিয়া √3 দিতাম, √3 মানে কত, 1.71 সামথিং। সবাই একটু মামলাটা বুঝছেন, √4 দিলে আপনার আসে 2, আর √3 দিলে আসে 1.71 সামথিং। আমরা শিখছি কি পূর্ণ মানে কি পুরা, 2 মানে কি পুরা, তাহলে 2 পূর্ণ সংখ্যা, কিন্তু 1.71 এটা তো পূর্ণ সংখ্যা না, পূর্ণ সংখ্যা না। তাহলে আমরা একটু আগে শিখলাম কি, যে শিখলাম রুটের ভিতর কিছু একটা দিয়া যদি সমান সমান আমি পূর্ণ সংখ্যা পাই তাইলে হবে মূলদ, তাইলে হবে মূলদ। আমরা কি শিখলাম, রুটের ভিতর কিছু একটা দিলাম, দিয়া যদি আমরা একটা পূর্ণ সংখ্যা পাই তাইলে সেটা হবে মূলদ। কিন্তু রুটের ভিতর কিছু একটা দিলাম, দিয়া যদি পূর্ণ সংখ্যা না পাই, পূর্ণ সংখ্যা না পাইলে কি হবে, অমূলদ। ভাই আমি কি মামলাটা বুঝাইতে পারছি, মামলাটা কি বুঝাইতে পারছি? আপনারা যদি রুট আকারের কিছু একটা দেয়, সবাই একটু মনোযোগ দিয়ে বুঝেন, আপনারা যদি রুট আকারের কিছু একটা দেয়, এইবার আপনি এটা সমান সমান দিয়ে যদি পূর্ণ সংখ্যা পান তাইলে মূলদ, আর যদি পূর্ণ সংখ্যা না পান তাইলে অমূলদ। মামলা শেষ। এই পর্যন্ত যদি বুঝেন, একটু লেখেন এক্সাম্পল 1 ডান। আমি এখন আরেকটু অ্যাডভান্সে যাব, একটু আমরা সবাই কমেন্ট করে জানাই, সবাই আমরা একটু কমেন্ট করে জানাই তো, একটু কমেন্ট করে জানাই, সবাই একটু কমেন্ট করে জানাই। নেটওয়ার্কে কি কোনো প্রবলেম আছে নাকি, সব কি ঠিকঠাক, সব কি ঠিকঠাক নাকি? সবাই একটু কমেন্ট করে জানাই এক্সাম্পলটা কি বুঝছি নাকি। সবাই একটু আমরা কমেন্ট করি এক্সাম্পলটা কি বুঝছি নাকি। এবার আমি আরেকটু কঠিনে যাব। হ্যাঁ, ক্যালকুলেশন শিখিয়ে দিতেছি। এই যে আনিকা উর্মি আপু, ক্যালকুলেশনটা আমি দেখাই দিতেছি, এটা সূচকের কনসেপ্ট। ক্যালকুলেশন কীভাবে করবেন এটা আমি পরের এক্সাম্পলে দেখাই দিতেছি, পরের এক্সাম্পলে আমি দেখাই দিতেছি ক্যালকুলেশনটা কীভাবে করবেন। পুরো ক্লাস করতে হবে। রাহাত ভাইয়ার
ক্লাস যদি বুঝতে হয় ভাইয়ার ক্লাসটা পুরোটা থাকতে হবে, পুরোটা থাকলে আপনি শিখবেন। কারণ আমি হচ্ছে ভাইয়া ওই শর্টকাট হাবিজাবি শিখাই না যে আপনার ক্লাসে ওয়াও অস্থির মজা, ওয়াও অস্থির মজা এটা দিয়ে পরীক্ষার হলে ম্যাথ পারা যায় না। আজ পর্যন্ত আপনি যেই ক্লাসটা করে আপনার কাছে ওয়াও মনে হয়েছে ওই ক্লাসের ম্যাথ আপনি জীবনে পরীক্ষা হলে পারবেন না। কারণ ম্যাথ হচ্ছে বেসিক দিয়ে শিখতে হবে, তাইলে আপনি পরীক্ষা হলে পারবেন। আর যদি ম্যাথ দেখে আল্লাহ অস্থির এত সোজা দেখলেই হয়ে যায়, দেখলেই যদি হয়ে যাইতো তাহলে পরীক্ষায় তো ম্যাথে কেউ খারাপ করতো না। কথা কি বুঝতে পারছি? আচ্ছা, এবার তাহলে আমরা পরবর্তী আলোচনায় আসি। এবার আমরা একটা নতুন জিনিস শিখবো, সূচকের একটা কনসেপ্ট শিখবো। আচ্ছা দেখেন, আপনারা এইবার কোশ্চেন দিছে, এই মানটা দিছে, এখন এটার আপনি ভাঙাইবেন কেমনে? √4 মানে 2, এটা আমি জানি। √16 মানে 4, √36 মানে 6, √49 মানে 7, কিন্তু আপনার ঘনমূল √8 দিছে। এখন এটার মান কত এটা বের করবেন কিভাবে? এটার একটা সূত্র আছে, সূত্রটা আমরা একটু বাংলা সিনেমার গানের আলোকে শিখব। এটা হচ্ছে ভিতর, এটা হচ্ছে বাহির। আচ্ছা, বাংলা সিনেমার একটা খুব জনপ্রিয় গান আছে, আমার ভিতরে বাহিরে অন্তরে অন্তরে, ভিতরে বাহিরে অন্তরে অন্তরে, এই গানটা আমরা সবাই শুনছি না? আচ্ছা, তাইলে আমরা ভিতরে বাহিরে অন্তরে অন্তরে, সূচকের এই সূত্রটা এরকম করে ছিল। এইরকম করে থাকলে আপনারা পরীক্ষার হলে অনেকেই পারেন না। কথা কি বুঝছেন? আচ্ছা, ভিতরে বাহিরে অন্তরে অন্তরে, ভিতরে বাহিরে অন্তরে অন্তরে, তাহলে এই যে এর উপরের পাওয়ারটা এটা হচ্ছে ভিতরে, আর বাইরে যেটা থাকে সেটা হচ্ছে বাইরে। তাহলে আমার গান হচ্ছে কি ভিতরে বাহিরে অন্তরে অন্তরে, তাহলে ভিতর থাকবে উপরে আর বাহির থাকবে নিচে। তাহলে আমরা সূত্রটা একটু সুন্দর করে লিখে দেই, সূত্রটা একটু সুন্দর করে লিখে দেই। সূত্রটা হচ্ছে এই জায়গায় হচ্ছে উপরে থাকবে মাঝখানে থাকবে ভিতর আর এটা হচ্ছে বাহির। তাহলে সূত্র কি a⁴ উপরে থাকবে ভিতর, নিচে থাকবে বাহির। আচ্ছা, এই যে এইটাই হলো সূচকের সূত্র। এটা অনেকেই মুখস্থ রাখতে পারেন না, ভুলে যান, গান দিয়ে মনে রাখবেন, ভিতরে বাহিরে অন্তরে অন্তরে, ভিতর থাকবে উপরে বাহির থাকবে নিচে। আচ্ছা তাহলে একটু ভাঙি ভাইয়া। 8 মানে কি 2 কিউব, 8 মানে কি 2 কিউব। আচ্ছা, খুব ভালো কথা। এখন আমরা কি শিখছি? 2 রে লিখবো, লিখলাম। ভিতরের পাওয়ার কত 3, এটা থাকবে কোথায়? উপরে। বাইরের পাওয়ার কত 3, এটা থাকবে কোথায়? নিচে। আপনি গান শিখছেন কি ভিতরে বাহিরে অন্তরে অন্তরে, তাহলে ভিতরের 3 থাকবে আমার উপরে, বাইরের 3 থাকবে আমার নিচে। তাহলে এই 3 3 কাটলে আসে কত? 1। তাহলে 2⁴ মানে কত? 2। তাহলে এই 2 কি পূর্ণ সংখ্যা হয়েছে না? 2 কি পূর্ণ সংখ্যা না? 2 কি পূর্ণ সংখ্যা না? তাহলে 2 যেহেতু পূর্ণ সংখ্যা, তাহলে এটা কি সংখ্যা? এটা মূলত। আমি কি ভাই বুঝাইতে পারছি? বুঝাইতে পারি নাই? আরেকবার দেখেন, আরেকবার দেখেন। আমরা প্রথমে এইটা যখন দিছে আমরা কি করব? কিচ্ছু করবো না, শুধু 8 রে ভাঙবো। 8 বাংলা আসে কত? 2 কিউব। 8 এর বাংলা আসে কত? 2 কিউব। এরপর কি করব? এই 2 রে 2 এর মতো লিখলাম। এরপর শিখছি কি আমার যে ভিতরের যে পাওয়ারটা এটা থাকবে উপরে, ভিতরে বাহিরে অন্তরে অন্তরে, বাইরে যেটা আছে সেটা থাকবে নিচে, ভিতর থাকবে উপরে, বাহির থাকবে নিচে। তাহলে 3 3 কাটলে আসে কত? 2⁴ 2⁴ মানে কত? 2। আমরা শিখছি কি এই যে রুট আকারের যাই থাকুক এইটা দিয়ে যদি আমি সমান সমান পূর্ণ সংখ্যা পাই, রুট আকারের যাই থাকুক এইটা সমান সমান যদি আমি পূর্ণ সংখ্যা পাই তাইলে আমার কি হবে? মূলদ সংখ্যা। আর যদি পূর্ণ সংখ্যা বাদে অন্য কিছু পাই তাইলে হবে অমূলদ সংখ্যা। তাইলে আপনি এই জায়গায় যাবে, এই জিনিসটা যে দিল এটার আমি ক্যালকুলেশন করে পাইছি 2। 2 কি সংখ্যা? 2 হচ্ছে পূর্ণ সংখ্যা। তাহলে এটা কি সংখ্যা হবে? এটা হবে মূলদ সংখ্যা। আমি কি বুঝাইতে পারছি? আমি কি ভাই বুঝাইতে পারতেছি? আমি আরেকটা দেখাবো, এই ম্যাথ আমি আরো একটা দেখাবো, যদি পারি একটু লেখেন তো এক্সাম্পল 2 ডান। আমি কি ভাই বুঝাইতে পারতেছি? একটু কমেন্ট করি সবাই। ভাইয়ার ক্লাসটা মনোযোগ দিয়ে করলে ইনশাল্লাহ অনেক কিছু শিখতে পারবেন। ওয়াও অস্থির ম্যাজিক এই মেথড আমি পড়াই না, কারণ এই মেথডে ম্যাথ হচ্ছে দেখা খুব মজা লাগবে, আনন্দ লাগবে, কিন্তু আপনি পরীক্ষা হলে পারবেন না। কথা কি বুঝছেন? আর আমরা যখন সিনেমা দেখি, সিনেমাতে হচ্ছে আপনার যখন অ্যাকশন কোনো একটা হয়, একজন নায়ক হচ্ছে 10 জনের মারে ভিলেন, এটা হচ্ছে বাস্তব জীবনে কি সম্ভব? একটা লোক কি 10টা লোকের বাস্তব জীবনে মারতে পারে? কিন্তু যখন অ্যাকশনটা যত বেশি হচ্ছে নতুনত্ব আনবে, অনেক ধরনের হচ্ছে ব্যবহার করবে, তখন আপনার কাছে কি বিষয়টা কিন্তু অনেক রিয়েলিস্টিক লাগবে এবং অনেক ভালো লাগবে। কিন্তু যখন বের হয়ে আসবেন তখন কোন জিনিসটা আপনার মাথায় থাকবে, কারণ ওটা তো রিয়েল না,
ওটা তো রিয়েল ঘটনা না, আমি কি বুঝাইতে পারছি? এই কারণে ম্যাথ পড়া হচ্ছে সিনেমার মতো হইলে আপনি ম্যাথ শিখতে পারবেন না। দেখে ভালো লাগবে, এক্সাইটমেন্ট কাজ করবে, পরবর্তীতে ভুলে যাবেন। আর বেসিক ক্লিয়ার করে পড়বেন, সব কিছু সহজ হবে। আচ্ছা, এক্সাম্পল টু কি লিখছেন? আচ্ছা, যদি লিখে থাকেন এবার আসেন আমরা পরবর্তী এক্সাম্পলটা দেখি। এইবার দিছে এইটা। আচ্ছা, আমার ভাইয়া যাই দেখ, কোনো সমস্যা নাই, আমি একটু ভাঙি। আচ্ছা, 32 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 5, 2, 4, 8, 16, 32। এগুলো হচ্ছে যখন আপনারা সূচক বা লগারিদম করবেন তখন এগুলো আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। মানে এইসব জিনিস পারার জন্য সূচক এই জিনিসটা একটু ভালো মতো জানা লাগে। কথা কি বুঝতে পারছি? আচ্ছা, 32 মানে হচ্ছে কি 2 টু দি পাওয়ার 5। আচ্ছা, খুব ভালো কথা। তাইলে আমার ভিতরের পাওয়ার হচ্ছে 5 আর বাইরের পাওয়ার হচ্ছে 5। ভিতরের পাওয়ার 5 নয়, কিন্তু অন্য কিছু হইতে পারতো, এতে আমার কোনো সমস্যা নাই। এখন আমি শিখছি কি, এই জায়গায় যা আছে এটা আমি লিখছি। লেখার পরের গল্প কি ছিল? ভিতরের পাওয়ার থাকবে উপরে, বাইরের পাওয়ার থাকবে নিচে। তাহলে 5 কাটলে আসে কত? 1। 2 টু দি পাওয়ার 1 মানে কত? 2। তাহলে এইটারে ক্যালকুলেট করলে আপনি পাইছেন কত? 2। 2 কি সংখ্যা? পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা হলে কি হবে? মূলদ সংখ্যা। তার মানে এটা কি সংখ্যা? এইটা হচ্ছে মূলদ সংখ্যা। এই যে এই সূত্র ভাই আমি বানাই নাই, এই যে ভিতরে বাহিরে অন্তরে অন্তরে, এটা সূচকের সূত্র। এই যে দেখেন আমি কেমনে বানাইছি। রাতবের তো একটু ম্যাজিক হচ্ছে, অন্য স্টাইলের ম্যাজিক। এটা হলো ভিতর, এটা হলো বাহির। তাহলে সূত্র অনুসারে কি, ভিতর আপনি উপরে লিখছেন না, আর বাহির কি আপনি নিচে লিখছেন না? মনে রাখার গান কি, ভিতরে বাহিরে অন্তরে অন্তরে। ভিতরে বাহিরে, এটা খুব জনপ্রিয় গান, আমরা সবাই জানি। তাহলে আর ভুল হওয়ার চান্স আছে? তাহলে এই টাইপের কোনো কোশ্চেন যদি আপনারে দেয়, আপনি কি পারবেন? এই টাইপের কোনো কোশ্চেন দিলে আপনি কি পারবেন? সবাই একটু ফিডব্যাক দেয়। এক্সাম্পল 3 কি ডান হয়েছে নাকি? আমরা এখন আরেকটু বেসিক লেভেল থেকে আরেকটু অ্যাডভান্স লেভেলে যাব। সবাই একটু ফিডব্যাক দেন। আচ্ছা, ক্লাসটা কেমন হচ্ছে একটু জানাই তো। যারা ক্লাস করতেছেন একটু কমেন্ট করেন তো, ক্লাসটা কেমন লাগতেছে? ক্লাস করে কি মজা পাচ্ছেন নাকি? আপনারা যদি বলেন ভাই শর্টকাট পড়াইতে, আগামী ক্লাসেতে আমি ভাই শর্টকাট সব জানি, কারণ এগুলো সব গাইড বই আছে। যেসব শর্টকাট আপনারা ওয়াও অস্থির ম্যাজিক বলেন, এগুলো সব গাইড বই আছে, এগুলো পড়ানো কোনো ঘটনা না। যদি কেউ শর্টকাট শিখতে চান, আমি দুমাইয়া শর্টকাটের ক্লাস নিতে পারবো। সবাই একটু ফিডব্যাক দেই। কারণ ভাই আমার সিস্টেম হচ্ছে আমি একটা স্টুডেন্টকে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত নিয়ে যাবো, এটি হচ্ছে আমার টার্গেট। আলহামদুলিল্লাহ আমি শিক্ষকতার সাথে আজকে 15 বছর ধরে জড়িত। মানে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট ইয়ার থেকে ম্যাথ পড়াই, তখন আমি অ্যাডমিশনের ম্যাথ পড়াইতাম। মানে যারা ভর্তি পরীক্ষা দিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তাদেরকে আমি 2009 সাল থেকে পড়ানো শুরু করছি। মানে 9 সালে যখন আমি ফার্স্ট ইয়ারে পড়ি, প্রায় হচ্ছে 12 বছর অ্যাডমিশনের ম্যাথ পড়াইছি। জব ম্যাথ পড়াই আজকে প্রায় 3.5 বছর। আলহামদুলিল্লাহ সবসময় একই নিয়মে পড়ানোর চেষ্টা করি যাতে স্টুডেন্ট উপকৃত হয়। বাংলাদেশের এমন কোনো বিশ্ববিদ্যালয় নাই, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে, যে বিশ্ববিদ্যালয় আমার অ্যাডমিশনের স্টুডেন্টরা পড়ে না। ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন, জাহাঙ্গীরনগর বলেন, জগন্নাথ বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় বলেন, চিটাগাং বিশ্ববিদ্যালয় বলেন, খুলনা বিশ্ববিদ্যালয় বলেন, যত বিশ্ববিদ্যালয় আছে সব বিশ্ববিদ্যালয় ইনশাল্লাহ আমার অ্যাডমিশনের ছাত্ররা পড়ে। চাকরির জগতে পড়ানো শুরু করেছে ইনশাল্লাহ। বাংলাদেশের সকল সেক্টরেই আমার স্টুডেন্টরা এখন কোনো না কোনো জায়গায় ইতিমধ্যে জব পাওয়া শুরু করছে। আরও কিছুদিন পরে সব সেক্টরে আমার স্টুডেন্টরা চাকরিতেও থাকবে ইনশাল্লাহ। আচ্ছা, আমরা তাহলে এই পর্যন্ত বুঝছি, এই তো? আচ্ছা, এইবার আসছেন তাহলে আমরা আরেকটু অ্যাডভান্সে যাই। আচ্ছা, এইবার আপনারা কোশ্চেন দিচ্ছে √16/9। √16/9 একটু ভাই মনোযোগ সহকারে দেখেন। আগে আপনারা দিছিলাম আমি রুট আকারের একটা কোশ্চেন দিছিলাম, যেটা ছিল লব আকারের। সবাই একটু মনোযোগ দিয়ে দেখেন। আগের কোশ্চেনগুলো যে ছিল এগুলো কি লব আকারের ছিল, তাই না? এগুলো কি লব আকারের ছিল? √4, ঘনমূল √8, পঞ্চমূল √32, এগুলো ছিল সব রুট আকারের, কিন্তু মানে লব আকারের। কিন্তু এইবার কি √16/9। √16/9 মানে কি? এটা হচ্ছে রুট লব বাই হর আকারের, লব বাই হর আকারের। যদি এইরকম কোশ্চেন আসে তাইলে করবো কি? সব একটু দেখেন, কোনো ভয় পাওয়ার কিছু নাই। রুট, আচ্ছা 16 মানে কি? 4, 9 মানে কি? 3। সবাই একটু মনোযোগ দিয়ে দেখি। √16/9, তাইলে √16/9 এরকম একটা কোশ্চেন দিচ্ছে। আচ্ছা, তাইলে √16/9 আমরা একটু ভাঙা লেখি। এটার উপরেরটা লিখলাম √16, নিচেরটা লিখলাম √9। এরকম এত কিছু লেখা লাগবে না, আমি জাস্ট শেখার জন্য লিখতেছি প্রথমটা।
√16/9, এটার আলাদা করে লিখলে কি লেখা যায়? উপরেরটা √16, নিচেরটা হচ্ছে কি √9। আচ্ছা, √16 মানে কত? 4, √9 মানে কত? 3। আচ্ছা, 4 কি সংখ্যা? পূর্ণ সংখ্যা। 3 কি সংখ্যা? পূর্ণ সংখ্যা। সবাই একটু ভাইয়া মামলাটা বুঝেন। আগে যখন আমরা আলোচনাটা করছি শুধু সব রুট আকারের লব আকারের ছিল। এইবার এইটা হইলো আমার লব আর এইটা হইলো আমার হর। তার মানে এইবার হচ্ছে কি রুট লব বাই হর আকারে দিছে, রুট লব বাই হর আকারে দিছে। এখন এটা বর্গমূল দিতে পারে, ঘনমূল দিতে পারে, চতুর্মূল দিতে পারে, পঞ্চমূল দিতে পারে, যাই দেখ না কেন এই জায়গার গল্পটা হচ্ছে লব হইতে হবে পূর্ণ সংখ্যা, হর হইতে হবে পূর্ণ সংখ্যা। যদি আপনার এই জায়গায় কি বেরিয়েছে? 4/3 বেরিয়েছে। আমার 4 কি সংখ্যা? পূর্ণ সংখ্যা। 3 কি সংখ্যা? পূর্ণ সংখ্যা। সবাই একটু মামলাটা বোঝেন। যদি রুট আকারের একটা লব বাই হর আকারের কিছু একটা দেয়, রুট দিয়া লব বাই হর আকারের কিছু একটা দেয়, তখন আপনি সমাধান করে যা পাইবেন এটা দুইটাই যদি পূর্ণ সংখ্যা হয়, দুইটাই পূর্ণ সংখ্যা লাগবে ভাইয়া, লব হর দুইটাই পূর্ণ সংখ্যা হইতে হবে। দুইটাই পূর্ণ সংখ্যা হলে তাইলেই হবে মূলদ সংখ্যা। আমি কি ভাইয়া বুঝাইতে পারতেছি? তাইলে আমার এটা কি সংখ্যা? এটা হচ্ছে আমার মূলদ সংখ্যা। তাহলে আমরা সামারি শিখলাম কি? রুট আকারের কোনো কিছু যদি একটা দেয়, রুট আকারের কোনো একটা কিছু যদি দেয় যেটা লব বাই হর আকারের, সেটারে ক্যালকুলেট করার পর আমার যদি লব আর হর দুইটাই পূর্ণ সংখ্যা হয়, লব আর হর যদি দুইটাই পূর্ণ সংখ্যা হয়, তাইলে এইটা হবে কি? আমার মূলদ সংখ্যা। যদি লব আর হর দুইটাই পূর্ণ সংখ্যা হয়, তাইলে এইটা হবে কি? আমার মূলদ সংখ্যা। আমি কি ভাই এটা বুঝাইতে পারছি? যদি কম বুঝে থাকেন হলেও সমস্যা নাই, আমি আরো 2টা এক্সাম্পল দেখাইতেছি। যদি কম বুঝে থাকেন তাইলেও সমস্যা নাই, আমি আরো 2টা এক্সাম্পল দেখাচ্ছি। একটু সবাই কমেন্ট করেন, এই বুঝতেছেন নাকি? আর স্ক্রিনশট নেওয়ার দরকার হলে স্ক্রিনশট নেন। সবাই একটু কমেন্ট করেন, এটা কি বুঝতে পারতেছেন নাকি? কমেন্ট করতে থাকেন, এরপরে আমি আরো 2টা এক্সাম্পল করাবো, ক্লিয়ার হয়ে যাবেন। আচ্ছা ভাই, এবার একটু আমি 1 মিনিট আমার একটু প্রাইভেট ব্যাচ সম্পর্কে একটু বলি। যারা একটু আমার প্রাইভেট ব্যাচ সম্পর্কে জানতে চান, আমিও তো প্রাইভেট পড়াই। আগামী 10ই জুন, এই আর হচ্ছে 20 দিন পর, আমি ম্যাথের একটা নতুন ব্যাচ শুরু করতেছি। 10ই জুন থেকে, 10 জুন থেকে আমি একটা ম্যাথের সকল নিয়োগের পিলির ম্যাথের আর মানসিক দক্ষতার একদম শূন্য থেকে একটা ব্যাচ শুরু করতেছি। এই কোর্স যদি করেন তাইলে একটা কোর্স দিয়েই আপনি বাংলাদেশের যে কোনো নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। শুধু এই কোর্সটা করলে ব্যাংকটা কভার হবে না, যেহেতু ব্যাংকে ইংলিশে প্রশ্ন আসে। এছাড়া যত পরীক্ষা আছে, এটা 47তম বিসিএস পিলি হোক, প্রাইমারি হোক, নিবন্ধন হোক, 11 থেকে 20 গ্রেড হোক, নন ক্যাডার হোক, এগুলো সব কিছু কভার হবে। এবং এই টোটাল যেই কোর্সটা আমরা 10ই জুন থেকে শুরু করব, এই টোটাল কোর্সে 100টার উপরে ক্লাস হবে, 100টা কমপক্ষে নেওয়া হবে। এরপর যদি আরও বেশি ক্লাস লাগে আমরা আরও বেশি ক্লাস নেব। মানে আপনারা ম্যাথে শূন্য থেকে একদম অ্যাডভান্স লেভেলে নেওয়ার জন্য যা যা করার দরকার এই কোর্সে তাই করা হবে। এই কোর্সের ক্লাস হবে 4 দিন, শনি, সোম, বুধ, শুক্র রাত্র 10টায়। 100-র উপরে ক্লাস হবে, 30টার উপরে পরীক্ষা হবে। সবগুলো ক্লাস আজীবন রেকর্ড থাকবে, আপনি চাকরি না হওয়া পর্যন্ত সারা জীবন ক্লাস দেখতে পারবেন। টোটাল ফি হলো মাত্র 1250 টাকা। মানে আপনি শুধু 1250 টাকা যদি খরচ করেন, আপনার ম্যাথের ইনশাল্লাহ কোনো সমস্যা থাকবে না। এই জায়গায় আমরা হচ্ছে 46টা চ্যাপ্টার আছে, এই সবগুলো চ্যাপ্টার পড়ানো হবে এবং ক্লাস হবে এক একটা চ্যাপ্টারের উপর 3টা অথবা 4টা। এবং ক্লাসগুলো হবে আমার নিজের লেকচার শিট দিয়া। এই লেকচার শিট যদি পড়েন তাহলে আপনার আলাদাভাবে গাইড বই বা বোর্ড বই ফলো করা লাগবে না। মানে সোজা বাংলা আপনারা একদম খিচুড়ি তৈরি করে খাইতে দেওয়া হবে। খিচুড়ি মানে বোঝেন, চাল, ডাল, মাংস সব সুন্দর করে মিক্সড করে বানাইয়া আপনারা সার্ভ করা হবে, আপনি শুধু খান। আর আপনি যদি নিজে নিজে ম্যাথ পড়তে যান তাহলে ওই খিচুড়িটা আপনার বানাইতে হবে।
বানাইতে হবে মানে কি, বোর্ড বই দিয়ে কিছু ম্যাথ করা লাগবে, গাইড বই দিয়ে কিছু ম্যাথ করা লাগবে, জব সলিউশন দিয়ে কিছু করা লাগবে। কিছু পারবেন, কিছু পারবেন না। যা পারবেন না তার সমাধান খুঁজতে যাবেন, সমাধান খুঁজতে যে অনেক কিছু বুঝবেন না, না বুঝলে এর কাছে যাবেন, ওর কাছে যাবেন, অনেক প্রবলেমই থেকে যাবে। লাস্ট পর্যন্ত যদি কোনো মতে খিচুড়িটা বানানো ওইটা খুব টেস্ট হবে না, মানে খাইয়া মজা পাবেন না। তাহলে আপনার এই ঝামেলা যাওয়ার দরকার কি? 1250 টাকা মাত্র হাত বইয়ের পিছনে যদি খরচ করে আপনি রেডিমেড খিচুড়ি পান, তাহলে আপনার দরকার আছে এত কষ্ট করে নিজে খিচুড়ি বানানো? আর এখন ভাইয়া পড়াশোনা বলেন আর সব কিছু বলেন, সবই হচ্ছে আপনার রেডি কইরা দেওয়া। এক সময় আমরা রেস্টুরেন্টে যে খাইতাম, তাই না? এখন ফুড পান্ডা আসছে, মানে কি যে আপনি রেস্টুরেন্টেও যাওয়া লাগবে না, খাওয়া আপনার বাসায় এসে দিয়ে যাবে। কথা কি বুঝছেন? হয়তো বা ভবিষ্যতে এরকম সার্ভিসও চালু হইতে পারে যে আপনার নিজের হাত দিয়েও খাওয়া লাগবে না, কেউ এসে খাওয়াই দিবে। তার মানে সিস্টেম এখন হচ্ছে সব কিছু আপনাকে গুছিয়ে দেওয়া হবে, আপনি শুধু এটা নিয়ে কাজ করবেন। এখন আপনি মনে করেন বেতার এই কোর্সটা করলেন না, অন্যরা তো করবে। আপনার তো চাকরি পাইতে হলে শুধু নিজের পরীক্ষা ভালো হইলেই হবে না, অন্যের পরীক্ষার চাইতে বেশি ভালো হইতে হবে। তাহলে আপনি নিজে নিজে পড়তে যেয়ে অনেক সময় নষ্ট করলেন, অনেক কিছু শিখতে পারলেন না। আর এখন পরীক্ষা অনেক প্রতিযোগিতা, শিক্ষিত বেকারের কোনো অভাব নাই, পদের সংখ্যা কম, সুতরাং এই জায়গায় পুরো তৈরি হয়ে যেতে হবে। আর ম্যাথ যদি না পারেন চাকরি পাওয়া খুবই কঠিন। ম্যাথ না পারে কেউ চাকরি পাইছে বা পছন্দ মতো চাকরি পাইছে এরকম কথা আমিও শুনি নাই, আমার ধারণা আপনারাও শুনেন নাই। এই কারণে যারা মনে করবেন যে রাহাত ভাইয়ের কাছে সহজভাবে ম্যাথ বুঝি, ভাইয়া ফ্রি ক্লাসেই যদি সহজ করে বোঝেন, এলে টাকা দিয়ে যেই ক্লাসে ভর্তি হবেন ওই ক্লাসটা আরও সোজা হবে। তাইলে চাইলে ভর্তি হতে পারেন। আমার কাছে অনেক স্টুডেন্ট পড়ছে জীবনে, ইনশাল্লাহ ভালোই পড়াই, নাহলে পড়তো না তো স্টুডেন্ট। আর যারা ভর্তি হতে চান, এই জায়গায় সব কিছু বিস্তারিত দেয়া আছে, অথবা আমার এই পেজটা, এই যে রাহাত ভাইয়া পেজ, অথবা হচ্ছে আমার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এই পেজে, রাহাত ভাইয়া পেজে অথবা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিলে বিস্তারিতটা জানতে পারবেন। আর এই ব্যাচে ভর্তি হইলে সুবিধা হয়েছে, আমার পুরাতন ব্যাচেরও সবগুলা ক্লাস ফ্রি করতে পারবেন। মানে কারো যদি মনে হয় কোর্সটা একটু আগে শেষ করব, তাড়াতাড়ি শেষ করতে হবে, বয়স আমার শেষের দিকে, অথবা আমার কিছু কিছু চ্যাপ্টারে বেশি প্রবলেম, তাদের জন্য আমি একটা সুযোগ দিয়ে দিছি যে আমার নতুন ব্যাচে ভর্তি হলে পুরান ব্যাচেরও সব ফ্রি ক্লাস, মানে পুরান ব্যাচেরও সবগুলো ক্লাস ফ্রি করতে পারবেন যদি চান সিলেবাস আগে শেষ করতে। কথা কি বুঝতে পারছি? আর কথা বাড়াবো না, ভর্তি হয়ে যান। আমার কাছে ভর্তি হন আর অন্য কারো কাছে ভর্তি হন, যার পড়া ভালো লাগে তার দ্বারাই ভর্তি হন। ম্যাথ যে দুর্বল বা মোটামুটি পারেন, এত বছরে যেহেতু ম্যাথ পারেন নাই, এই শেষ বয়সে এসে পারবেন না। কারণ আপনার তো ম্যাথ পারার কথা ছিল 6, 7, 8, 9, 10-এ, তাই না? তখন যেহেতু পারেন নাই, এই বয়সে এসে নিজে নিজে পারবেন না। এটা কোনো একজন এক্সপার্টের দায়িত্বে ছেড়ে দেন। এটা আমার পড়া ভালো লাগলে আমার কাছে যান, অন্য ম্যাথের স্যারদের পড়া ভালো লাগলে তার কাছে যান, যার পড়া ভালো লাগে তার কাছেই পড়েন। কথা কি বুঝাইতে পারছি? আমার কাছেই পড়তে হবে বিষয়টা এরকম না, যার পড়া বোঝেন হাত দ্বারাই পড়েন। তারপরে পড়েন, নিজে পড়তে যাইলেন 1-2 বছর নষ্ট হবে, পরে আবার ব্যাক টু প্যাভিলিয়ন, কারো না কারো কাছে আবার পড়তেই হবে। কথা কি বুঝতে পারছি? আচ্ছা, আমরা তাহলে ভাই পড়ায় ব্যাক করি। আচ্ছা, এইবার আসেন, আপনার কোশ্চেন দিছে √5/4, √5/4, √5 ডিভাইডেড বাই √4। আচ্ছা, √4 মানে 2, √4 মানে 2, আর √5 মানে হচ্ছে 2 পয়েন্ট সামথিং, পয়েন্ট কত সামথিং, এটা আমার কোর্সের সাথে 5 মাস লাগবে, 5 মাস কোর্সের সাথে লাগবে 5 মাস, আর খুব বেশি লাগবে 6 মাস, 5 মাস অথবা 6 মাস। আচ্ছা, √5/4, √5/4 এর 4 মানে, √4 মানে কত? 2, আর √5 মানে কত? 2 পয়েন্ট সামথিং, 2 পয়েন্ট সামথিং কত এইটা আমার জানার দরকার নাই। তাহলে এই 2 কি? 2 হইল পূর্ণ সংখ্যা, 2 কি পূর্ণ সংখ্যা, আর 2 পয়েন্ট সামথিং আমি বলছি কি পূর্ণ সংখ্যা মানে হচ্ছে পুরা, পূর্ণ সংখ্যা মানে হচ্ছে কি পুরা, আর 2 পয়েন্ট সামথিং এই জায়গায় তার পুরাপুরির কিছু নাই, তাহলে এটা তার পূর্ণ সংখ্যা না। তাহলে আপনি শিখছেন কি? যদি রুট দিয়া লব বাই হর আকারের কিছু দেয়, যদি রুট দিয়া লব বাই হর আকারের কিছু দেয়, তাহলে দুইটাই পূর্ণ সংখ্যা হইতে হবে। যদি আমার দুইটাই পূর্ণ সংখ্যা হয়,
তাইলেই সে হবে কি মূলদ সংখ্যা। আর দুইটা যদি পূর্ণ সংখ্যা না হয় তাইলে কি সে অমূলদ সংখ্যা। তাহলে এই জায়গায় একটা পূর্ণ সংখ্যা হয়েছে আরেকটা পূর্ণ সংখ্যা না, তাইলে ভাইয়া এটা কি মূলদ হবে? এটা তো মূলদ না। আমি কি বুঝাইতে পারতেছি? ভাইয়া আমি কি বুঝাইতে পারতেছি? মামলা কি শিখলাম? যদি রুট আকারে কিছু একটা দিয়া দুইটাই পূর্ণ সংখ্যা হয়, লব পূর্ণ সংখ্যা হয়, হর পূর্ণ সংখ্যা হয়, তাইলে হবে কি মূলদ। এই যে আমাদের সূত্র, এগুলো তো আসলে সূত্র দিয়ে না, এগুলো বোঝার জিনিস। দুইটাই যদি পূর্ণ সংখ্যা হয় তাইলে হচ্ছে আমার মূলদ সংখ্যা, কিন্তু একটা পূর্ণ সংখ্যা হয়েছে আরেকটা হয় নাই, বা কোনোটাই পূর্ণ সংখ্যা হয় নাই, তাইলে কিন্তু মূলদ হবে না। আমি কি বুঝাইতে পারছি? বুঝাইতে পারলে একটু লেখেন তো বেসিকটা ক্লিয়ার হয়েছে নাকি, একটু লেখেন তো বেসিকটা ডান হয়েছে নাকি। আমি আরেকটা ম্যাথ করে ক্লিয়ার করে দিচ্ছি, বেসিকটা কি ডান হয়েছে নাকি। সবাই একটু কমেন্ট করি, সবাই কমেন্ট করি ভাইয়া, সবাই একটু কমেন্ট করি বেসিকটা কি ডান হয়েছে নাকি। আচ্ছা, অনেকে প্রশ্ন করতেন ভাই আপনারা তো ফ্রি ক্লাস করি, আপনারা তো সব কিছু পড়ান না। এখন ভাই ফ্রি ক্লাসে একটা টপিকের কিছু জিনিস পড়ানো যায়, আর পেইড ক্লাসে একটা চ্যাপ্টারের উপর 3টা বা 4টা ক্লাস নেওয়া হয়। এখানে কেউ যদি পুরোটা শিখতে চান তাকে আমার পেইড বেসিসে আসতে হবে। ফ্রি ক্লাসে পুরোটা শেখানো আমার পক্ষে সম্ভব না, যেটা সম্ভব না সেটা তো মিথ্যা আশ্বাস দেবো না। ফ্রি ক্লাসে চেষ্টা করবো আপনার অনেক বেসিক ক্লিয়ার করে দিতে, অনেক কিছু নতুন শেখানোর জন্য, যে জিনিসগুলো পারতেন না। কিন্তু আপনি যদি চিন্তা করেন যে হাত ভাই ফ্রি ক্লাস করেই সব কিছু শিখা যাবো, এটা ভাই আমার পক্ষে সম্ভব না। কারণ ফ্রি ক্লাসে আমার পক্ষে সব কিছু পড়ানো সম্ভব না, সব কিছু দেখানো সম্ভব না। যদি কারো মনে পুরোটা শিখতে চান তাকে ওই 1250 টাকা মিনিমাম খরচ করতেই হবে, ওইটা একদম কম টাকা এখনকার প্রেক্ষাপটে। আচ্ছা, এবার আসেন আরেকটা এক্সাম্পল দেখি। আচ্ছা, আমারে এই জায়গায় আছে ঘনমূল দিছে, কি দিছে আমার দেখার তো দরকার নাই, আমি একটু বাইঙ্গাসুইরা লিখি। এইটারে লেখা যায় এই, আর এইটারে লেখা যায় এই। আচ্ছা, খুব ভালো কথা লিখলাম। অথবা এরকম না লেখাও যদি করেন, আচ্ছা 27 মানে কি 3 কিউব, 64 মানে কি 4 কিউব। 27 মানে কি 3 কিউব, 64 মানে কি 4 কিউব। আচ্ছা লিখলাম। এখন এটারে কি লেখা যায় 3/4 হোল কিউব। সবাই দেখেন, এইটা হচ্ছে আমার 3 টু দি পাওয়ার 3, আর এটা হচ্ছে কি 4 টু দি পাওয়ার 3। এইটা একটা সূচকের ফর্মুলা, a টু দি পাওয়ার n ডিভাইডেড বাই b টু দি পাওয়ার n। এটা সমান সমান কি a বাই b টু দি পাওয়ার n, a টু দি পাওয়ার n ডিভাইডেড বাই b টু দি পাওয়ার n। এটা সমান সমান কি হবে a বাই b টু দি পাওয়ার n। মানে উপর আর নিচ দুইটার পাওয়ার যদি একই রকম হয়, উপর আর নিচ দুইটার পাওয়ার যদি একই রকম হয়, উপরের পাওয়ার হচ্ছে কি n, নিচের পাওয়ার হচ্ছে n, তাহলে a টু দি পাওয়ার n ডিভাইডেড বাই b টু দি পাওয়ার n। এটা সমান সমান কি হবে a বাই b টু দি পাওয়ার n। তাহলে এই জায়গায় দেখেন 3 কিউব ডিভাইডেড বাই 4 কিউব, এটার পাওয়ারও 3, এটার পাওয়ারও 3, তাহলে উপরের পাওয়ারও যা নিচের পাওয়ারও তা। তাহলে উপর আর নিচের পাওয়ার যেহেতু একই রকম হয়েছে, তার মানে কি 3/4 টু দি পাওয়ার 3। আমি কি ভাই বুঝাইতে পারছি? উপর আর নিচ এগুলো হচ্ছে একটু সূচকও জানতে হবে, কারণ সূচক তো আমার বড় লাগবে, নাহলে আপনি জানবেন কেমনে? কথা বলে নাই, মানে ম্যাথ মোটামুটি একটার সাথে আরেকটার কিন্তু একটা সম্পর্ক আছে। যদি এই সম্পর্কটা জানেন তাহলে ম্যাথ অনেক সোজা। কথা কি বুঝতে পারছেন? আপনি সূচক না পড়া ইয়ে করতে গেলে কিন্তু একটু বিপদে পড়বেন। আচ্ছা, তাহলে আমরা এই পর্যন্ত জানলাম। এখন এই পর্যন্ত যদি জানেন, সবাই একটু মামলাটা দেখেন, আমরা একটু মজা শিখি। এই পর্যন্ত আপনি জানছেন তাই না? তাহলে এই পর্যন্ত আমরা কি জানলাম, একটু সব মুছে আবার নতুন করে পুরোটা করাই দিতেছি। আচ্ছা, এই পর্যন্ত আমরা কি জানলাম, 27 মানে হচ্ছে 3 কিউব, 64 মানে হচ্ছে 4 কিউব। আচ্ছা, তারপর আসছে কি 3/4 হোল কিউব। খুব ভালো কথা। একটু আগে আমি একটা গান শিখেছি, ভিতরে বাহিরে অন্তরে অন্তরে। আচ্ছা, তাইলে 3/4 মতো লিখলাম। এটা হলো ভিতরের পাওয়ার, এটা হলো বাইরের পাওয়ার। তাহলে আপনি গান শিখছেন কি
ভিতরে বাহিরে অন্তরে অন্তরে, তাহলে ভিতরের পাওয়ার হচ্ছে 3, বাইরের পাওয়ার হচ্ছে 3। তাহলে এই 3 3 কাটলে আসে কত 1, তাহলে 3/4 টু দি পাওয়ার 1 মানে কত 3/4। সবাই কি ভাই আমার কথা বুঝছেন? এই যে এটার আমি যখন ভাইঙ্গা লিখলাম, ভাইঙ্গা লিখলে কি 3/4 হয়েছে না? 3/4 হয়েছে। তাহলে 3/4 যদি হয়ে থাকে, এই 3 হচ্ছে আমার পূর্ণ সংখ্যা, এই 4 হচ্ছে আমার পূর্ণ সংখ্যা, 3 হচ্ছে আমার পূর্ণ সংখ্যা, 4 হচ্ছে আমার পূর্ণ সংখ্যা। আমরা শিখছি কি কোনো কিছু যদি লব বাই হর আকারের দুটোটাই পূর্ণ সংখ্যা হয় তাইলে কি সে মূলদ। তাইলে এটা কি সংখ্যা? মূলদ সংখ্যা। ভাইয়া আমি কি মামলা বুঝাইতে পারছি? একটু মামলা বুঝাইতে পারছি কিনা? যদি মামলা বুঝা থাকেন তাহলে লেখেন ফুল ক্লাস ডান। আমি যদি মামলা বুঝাইতে পারি তাহলে লেখেন ফুল ক্লাস ডান। আমি যদি মামলা বুঝাইতে পারি তাহলে লেখেন ফুল ক্লাস ডান। এখন মূলতামূলক সংখ্যা যেতটুকু পড়াইছি ইনশাল্লাহ পুরাটাই পারবেন, কিন্তু যদি আরও অ্যাডভান্স লেভেল পর্যন্ত শিখতে চান, যে আমি মূলতামূলক সংখ্যা সবই শিখতে চাই, তাহলে ভাই একটু কষ্ট করে ভাইয়ার কাছে আসতে হবে পড়তে, মানে অনলাইনে কোর্সটা করতে হবে। কারণ ভাইয়া আমার তো পেশা এটা, আপনাদের পড়াইয়েই আমার হচ্ছে রুটি রুজির ব্যবস্থা হবে, সংসার চলবে। সুতরাং আমার পক্ষে সব কিছু ফ্রি আসলে তো পসিবল না। তারপরে আমি তো রেগুলার ক্লাস নেই। 1 তারিখ থেকে আজকে কয় তারিখ? 22 তারিখ। আমি এখন পর্যন্ত 9টা ফ্রি ক্লাস নিছি। এই 22 দিনে আমি 9টা ফ্রি ক্লাস নিছি। তাহলে কি আমি ক্লাস তো নিচ্ছি, ফ্রি সার্ভিস তো দেওয়ার চেষ্টা করতেছি। আপনার 22 দিনে যেহেতু 9টা ফ্রি ক্লাস নিছি, শেখানোর মানসিকতা তো আমার আছে। কিন্তু কেউ যদি মনে করেন একটু গুছিয়ে ম্যাথ শিখবো, এ থেকে যে পর্যন্ত সব কিছু শিখবো, নিজস্ব ভাইয়ার লেকচার শিট দিয়ে পড়বো, একদম সিস্টেমিক ওয়েতে পড়বো, যে ভাইয়া প্রথমে ধারা পড়াবে, ধারা শেষ করে সূচক পড়াবে, সূচক শেষ করে লগারিদম পড়াবে, বা শতকরা শেষ করে শতকরার সাথে একই রকম সম্পর্ক লাভ ক্ষতি পড়াবে, অনুপাত পড়ায়, অনুপাতের সাথে সম্পর্ক সরল যৌগিক মুনাফা পড়াবে, বাস্তব সংখ্যার সিরিয়াল ধরে পড়াবে, বাস্তব সংখ্যার টেকনিক শিখাবে, মৌলিক সংখ্যা শিখাবে, মূলদ অমূলদ সংখ্যা শিখাবে, ভগ্নাংশ শিখাবে। এইরকম একদম সিরিয়াল ধরে যদি সব কিছু শিখতে চান, এই যে এই সিরিয়াল ধরে যদি সব কিছু শিখতে চান, দেখেন পাটিগণিত এই হলো BCS এর 6টা চ্যাপ্টার, অন্যান্য নিয়োগে হচ্ছে 12টা চ্যাপ্টার। এইরকম যদি সব কিছু শিখতে চান তাহলে আপনাকে ভাই 1250 টাকা রাত বের পিছনে ইনভেস্ট করতে হবে। আপনাকে আমি দায়িত্ব নিয়ে ইনশাল্লাহ বলতে পারি এই 1250 টাকা আপনার জীবনের বেস্ট ইনভেস্টমেন্ট হবে। আপনি ম্যাথ ইনশাল্লাহ আমার কাছে শিখবেনই। আপনি প্রয়োজনে বিভিন্ন জনের কাছে জিজ্ঞাসা করেন যে রাহাত ভাইয়ের কাছে যারা পড়ছেন আপনারা কি ম্যাথ আসলে শিখছেন কিনা। কারণ আমি তো ভাইয়া 1-2 জন স্টুডেন্ট পড়াই নাই, আমি কয়েক হাজারের বেশি স্টুডেন্ট পড়াইছি। আমি সংখ্যাটা বিভিন্ন কারণে উল্লেখ করতেছি না, ঠিক আমি এক্সাক্ট কতজন স্টুডেন্ট পড়াইছি, তাহলে আপনি বুঝে নেন আমি আসলে কতজন পড়াইছি। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে ভাইয়া আপনার ক্লাস করলে কি আসলে আমি বুঝবো? আপনি আজকের ক্লাস করে সিদ্ধান্ত নেন বুঝছেন কিনা। যদি মনে করেন যে বুঝছে, তাহলে সব বাকিগুলো বুঝবেন। রাহাত ভাই পেজে আমার আরও অনেক ক্লাস দেওয়া আছে, সেই ক্লাসগুলোও দেখেন। দেখে আপনার কাছে যদি মনে হয় যে না ভাইয়া তো মূলত বুঝছি, ভাইয়ার সম্ভাব্যতার ক্লাসও বুঝছি, ভাইয়ার অনুপাতের ক্লাসও বুঝছি, ভাইয়ার লাভ ক্ষতির ক্লাসও বুঝছি, তাইলে হচ্ছে ভাইয়া তো সবই বুঝি। 8-9টা আমি বিভিন্ন টপিকের উপর ক্লাস নিছি, আরও রেগুলার আমি কিছু ক্লাস নেব। যেহেতু জুন মাসের 10 তারিখ আমাদের নতুন ব্যাচ শুরু হবে, তার আগে আমি আরও কিছু ক্লাস নেব। ক্লাসগুলো করেন, ইনশাল্লাহ দায়িত্ব নিয়ে বলতে পারি সব কিছু সহজই মনে হবে। ওকে ভাইয়া, আজকে তাহলে এই পর্যন্তই থাকুক। কেউ যদি ভর্তি হতে চান বা আরও বিস্তারিত কিছু জানতে চান আমার রাহাত ভাইয়া পেজে অথবা এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবেন। তাহলে ভাই আজকে এই পর্যন্তই থাকুক। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।